নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে মার্কেটের যে অবস্থা এই মুহূর্তে, সেই অবস্থা থেকে আমরা কী কনক্লুশনে আসতে পারি। মার্কেটে এই ধরনের যে সেলিং হচ্ছে, যে হেভি সেলিং হচ্ছে, এটা কি প্যানিকের একটা সূচনা, এটা কি রিসেশন একটা সূচনা, সে সম্পর্কে আজকে ডিসকাস করব। আজকে যে কথাগুলো বলবো সেগুলো একটু অপটিমিস্টিকভাবেই বলবো। আমি অতটা পেসিমিস্টিক নই এখনও অতটা আমি ভাবছি না যে অতটা নেগেটিভ হতে পারে, কিন্তু তবুও নেগেটিভিটি প্রচুর চারিদিকে। প্রথম কথা, 2 এপ্রিল যেদিন এই ট্যারিফের চার্জ ইন্ডিয়ার এগেনস্টে আসে, 27% যে ট্যারিফ লাগানো হয়, সেদিন কিন্তু মার্কেট আমাদের ঠিকঠাকই ছিল। উল্টে নেগেটিভ সেন্টিমেন্ট খুব একটা ছিল না, পজিটিভ সেন্টিমেন্টই ছিল। তারপরে ট্রেডিং সেশনে সেরকম কিছু আমরা দেখিনি, কিন্তু ইউরোপিয়ান মার্কেট, বাকি এশিয়ান মার্কেটে সেটা বড় ইম্প্যাক্ট পড়েছে। 5% করে প্রত্যেকটা মার্কেটেই পড়েছে, 5 থেকে 6% অন অ্যান অ্যাভারেজ প্রত্যেকটা বড় বড় মার্কেটে ইন্ডেক্সগুলো নিচের দিকে পড়েছে। ইউএসের যে নিজস্ব মার্কেট রয়েছে সেটা 5%, 6% করে কনজিকিউটিভ ডেতে নিচের দিকে এসেছে। সেখান থেকে স্যাটারডে এবং সানডে এই দুদিনে মার্কেটের যে পরিস্থিতি, সেটা একটা প্যানিক সৃষ্টি করেছে গ্লোবাল। তার ভেতরে আরও কয়েকটা জিনিস ট্রিগার করেছে। প্রথম কথা হচ্ছে, সিঙ্গাপুরের যে প্রাইম মিনিস্টার রয়েছেন তিনি একটি ভিডিও মেসেজ দিয়েছেন, যেখানে উনি বলেছেন যে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্ডার চেঞ্জ হচ্ছে, ট্রাম্প যে জিনিসগুলো করছে সেটা মোটেই ভালো নয়, এবং সেক্ষেত্রে ওয়ার্ল্ডে যেভাবে ট্রেড হয় সেই মানচিত্রটাই চেঞ্জ হয়ে যেতে পারে। এটাই উনি ওই ভিডিওতে বলেছেন। চায়না কি করেছে, ট্রাম্পকে টেক্কা দিয়ে রিট্যালিয়েট করে ইউএসের বিরুদ্ধে আবার ট্যারিফ লাগিয়েছে। ট্রেড ওয়ার, যেটা এতদিন অবধি আমরা ভাবছিলাম যে শেষ হয়ে যাবে, সেটা এখন জোরে আরও ভালো করে আসছে। এই পরিস্থিতিতে ইন্ডিয়ান মার্কেট কীরকম হবে, কী পরিস্থিতিতে যাবে, সেটা প্রেডিক্ট করাটা খুব মুশকিল। কিন্তু তবু আজকে মার্কেট যেরকম রিয়্যাক্ট করেছে, আমরা মার্কেটের দিকে দেখি যে আজকে মার্কেট কীরকম রিয়্যাক্ট করেছে, সেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি একটা 1000 পয়েন্টের উপরে একটা গ্যাপ ডাউন হয়েছে, এবং গ্যাপ ডাউনটা কোথায় হয়েছে সেটাও একটু দেখার। একটা রেজিস্ট্যান্স লাইনের কাছাকাছি গ্যাপ ডাউন হয়েছে, এবং সেই রেজিস্ট্যান্স লাইনেই মোটামুটি মার্কেট দুবার সাপোর্ট নিয়ে উপরের দিকে গেছে। সব থেকে ভালো ব্যাপার, মার্কেট শেষের দিকে উপরের দিকে গেছে, যেটা খুব ইম্পর্ট্যান্ট। মার্কেট এই বড় শক ওয়েভটাকে অ্যাবজর্ব করতে পেরেছে। আমি মোটেই বলছি না যে কালকে মার্কেট একেবারেই পজিটিভ হয়ে যাবে, কালকে হয়তো ফার্দার সেলিং হবে, কিন্তু এত বড় একটা গ্যাপ ডাউন, যেখানে সবাই অ্যান্টিসিপেট করেছিল যে মার্কেট এরকমই রয়ে যাবে, সেখানে 5% গ্যাপ ডাউনের পরে মার্কেট 3.3 এর কাছাকাছি গিয়ে ক্লোজ হয়েছে। ডে লো, যে টোটাল পার্সেন্টেজ যেটা লো এসছে সেটা হচ্ছে প্রায় 3.3, 3.5% আমরা ধরে নিতে পারি, যেটা অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে বেটার। এটা একটা অপটিমিস্টিক জিনিস, অনেকে মানতেও পারে, নাও পারে, কিন্তু আমি মানব, ঠিক আছে? কারণ আমরা যদি নেগেটিভ হয়ে যাই সব কিছুতে, তাহলে নেগেটিভ হতেই থাকবে। এরপরে আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস, এই ট্রেড ওয়ারে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা একটু বুঝতে হবে। এখন কি বলুন, ব্যাপারটা হচ্ছে খুব প্যানিকের, তো সবাই খুব প্যানিক করছে যে কী হলো। যেসব কান্ট্রি ইউএসএকে খুব বেশি পরিমাণে মাল রপ্তানি করে, যাদের প্রচুর ম্যানুফ্যাকচারেশনস ইউনিট রয়েছে, অ্যাসেম্বলি লাইন অনেক বড়, যারা অটোমোবিল থেকে শুরু করে অনেক কিছু যারা ম্যাক্সিমাম আমেরিকাতে পাঠায় এবং তার থেকে কম আমেরিকার থেকে নেয়, সেই সব কান্ট্রিগুলো খুব ক্ষতিগ্রস্ত হবে। ইন্ডিয়াতেও কিছু কিছু সেক্টর রয়েছে যেটা আমেরিকাতে খুব বেশি পরিমাণে জিনিসপত্র পাঠায়। তার মধ্যে কী রয়েছে, ইলেকট্রনিক্স, জেম, জুয়েলারি, এগুলো ইন্ডিয়া পাঠায়। তার মধ্যে ডায়মন্ড, ছোটো ডায়মন্ড তো সব থেকে বেশি মনে হয় পাঠায়, ঠিক আছে, ম্যাক্সিমামই পাঠায়। তো এইসব সেক্টরগুলো এই ট্যারিফের আয়তায় আসবে এবং এফেক্টেড হবে। এছাড়া কি রয়েছে, টেক্সটাইল, বাংলাদেশের পরে ইন্ডিয়া একটা বড় এক্সপোর্টার অফ দ্য টেক্সটাইল, তো টেক্সটাইলটা এফেক্টেড হবে। অটোমোবিল এফেক্টেড হবে। ফার্মাসিউটিক্যালে এখনও অবধি কোনো ট্যারিফ দেয়নি, কিন্তু ট্রাম্প বলেছে যে আগামী দিনে ট্যারিফ দেবে, ঠিক আছে? তো ফার্মাসিউটিক্যালও কিন্তু আগামী দিনে এফেক্টেড হবে, এবং সেই প্যানিকের সিচুয়েশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া আর একটা জিনিস হচ্ছে যে বেবি ফুড, ঠিক আছে, প্রসেসড ফুড যেগুলো থাকে না, সেগুলো ইন্ডিয়া খুব বেশি পরিমাণে রপ্তানি করে। এগ্রিকালচার প্রোডাক্টও ইন্ডিয়া খুব বেশি পরিমাণে রপ্তানি করে। তো এই সেক্টরগুলো খুব ভালো পরিমাণে হিট নিতে পারে আগামী দিনে, যেটা বোঝা যাচ্ছে।
কিন্তু এছাড়া অন্যান্য সেক্টরগুলো সেরকম ক্ষতিগ্রস্ত হবে না, যেটা নিজের দেশের উপরেই বিজনেস করে, নিজের দেশের ভেতরেই থাকে, নিজের দেশেই কাস্টমার ম্যাক্সিমাম এবং নিজের দেশেই ম্যানুফ্যাকচারেশন হয়, সেগুলো খুব একটা বেশি এফেক্টেড হবে না। এখন থেকে মানুষ এই ট্রেড ওয়ারটাকে মাথায় রেখে সেরকম কোম্পানিকে খুঁজে বার করার চেষ্টা করবে। পিএসইউ যেরকম নিজের দেশেরই জিনিস, নিজের দেশেই চলে, নিজের দেশেই থাকে, কিন্তু প্রচুর পরিমাণ কারেকশান হয়ে গেছে। হতে পারে আগামী দিনে পিএসইউতে আবার লোকের ইন্টারেস্ট ফিরতে পারে, এটা একটা ইঙ্গিত দিচ্ছে। কয়েকদিন আগে অবধি বলতাম ফার্মাসিউটিক্যাল সেক্টর খুব বেশি কারেকশান হয়ে গেছে, এবার উঠবে, এরকম ট্যারিফ দিলে পরে সেটা আর উঠবে না। এখন পিএসইউ সেক্টর কিংবা পিএসইউ ছাড়া যদি আমি প্রাইভেটে আসি, যেটা ইনফ্রাস্ট্রাকচার, ভারতের ইনফ্রাস্ট্রাকচার যারা করছে সেগুলো, ভারতে যে রিনিউয়েবল এনার্জি রয়েছে সেগুলো, এই সব সেক্টরগুলো ভালো মতন আবার গ্রো করতে পারে। এইসব সেক্টরে যেহেতু ট্যারিফের অত বড় খাড়া নেই, কিন্তু ট্যারিফের খাড়া যেগুলো তো রয়েছে সেগুলো তো এফেক্টেড হবেই। এবার শুধুই কি ট্যারিফ কি এতই বড় জিনিস? আগে কি কোনোদিনও ছিল না? বরাবর ট্যারিফ ছিল, প্রত্যেকটা দেশ ট্যারিফ লাগায়। ট্যারিফ একটা প্রসেস যেখানে একটা লিমিট দিয়ে দেওয়া হয় যে বাইরের দেশের জিনিস যখন আমাদের দেশে আসবে সেটাতে যদি কোনো ট্যারিফ না থাকে তাহলে নিজের দেশের প্রোডাকশনটা তো নষ্ট হয়ে যাবে। তার যদি কোয়ালিটি ভালো হয় কিংবা সে যদি সস্তায় দেওয়া শুরু করে তাহলে নিজের দেশে যে প্রোডাকশন হবে সেটা কেউ কিনবেই না। সেই জন্যই প্রত্যেকটা দেশ ট্যারিফ দেয়। তো ট্রাম্প যেটা চেষ্টা করছে যে নিজের দেশে জিডিপি বাড়াবে, সে জিডিপিটাকে বাড়াবে, ঠিক আছে? উদ্দেশ্যটা কি এটা বোঝা খুব প্রয়োজন। জিডিপিটাকে উপরের দিকে নিয়ে যাবে। এবার জিডিপি উপরের দিকে নিতে গেলে পরে ও বুঝেছে যে সবকটা দেশের থেকে যদি আমি ট্যারিফ বাড়িয়ে দিই তাহলে ইম্পোর্টটা কমবে, ইম্পোর্টটা কমলে আমার ডোমেস্টিক প্রোডাক্টটা বেশি বিক্রি হবে, এটা ওর ধারণা। কিন্তু আমেরিকার একটা বড় ব্যাংক রয়েছে, সেটার নাম হচ্ছে জেপি মর্গান। জেপি মর্গান বলেছে এই যে ট্রাম্প যে ট্যারিফ ওয়ারটা শুরু করেছিল, এটা যতটা অ্যান্টিসিপেট করেছিল সবাই তার থেকে উপরে চলে গেছে। এখন 60% চান্স রয়েছে যে এবার ইউএসএতে রিসেশন আসবে। ইউএসএতে রিসেশন প্রত্যেক বছরই আসে একটা রিপোর্ট আসেই, কিন্তু এবার সেটা অনেক বেশি প্রবল, 60% পসিবিলিটি। কেন রিসেশন আসবে? রিসেশন এই জন্যই আসবে যদি জিনিসের দাম হুট করে বেড়ে যায়। সরকার তো ওখানে ট্যারিফ লাগাবে, সরকার নিজের কাছে ট্যাক্সটা নিয়ে নেবে। একটা গাড়ি যেটা 100 টাকায় আসতো এখন সেটা 150 টাকায় আসছে, সরকার 50 টাকা ট্যারিফ নিয়ে নিচ্ছে। কিন্তু কিনবে কে? আমেরিকান পিপল কিনবে, আমেরিকান সিটিজেন কিনবে সেটা। ডোমেস্টিক প্রোডাকশান যদি খুব দ্রুত না বাড়ে তাহলে আমেরিকার প্রত্যেকটা লোক সেই হাই ইনফ্লেটেড প্রাইসটাকেই নেবে। মানে যদি প্রসেস ফুডের কথা বলি, 100 টাকায় স্যারালেক ইন্ডিয়া থেকে যাচ্ছে, তারা যদি সেটার উপরে 27% দেয় তো 127 টাকা হলো। 127 টাকাটা বেরোবে কার পকেট থেকে? আমেরিকান সিটিজেনের পকেট থেকে বেরোবে। এরকম প্রত্যেকটা দেশেরই কিছু না কিছু গুডস আমেরিকাতে থাকে। তার থেকে বড় কথা, এর পিছনে আরেকজন লোক রয়েছে ইলন মাস্ক, তারও মাথা এখানে প্রচুর পরিমাণে কাজ করে। তো যা যা ট্রাম্প করছে সেগুলো আগে থেকেই কিন্তু প্ল্যানিং, হুট করে কিছু করছে না। যা প্ল্যানিং রয়েছে সেই হিসাবেই করবে। সেই জন্য ট্রাম্প একটা মন্তব্য করেছে, সেই মন্তব্যে সে বলেছে যে মাঝে মাঝে মেডিসিন নিতে হয়। এবার এখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমি বোঝাতে চাই, ইউএস ডলার ইন্ডেক্স। ইউএস ডলার ইন্ডেক্স যারা জানো না তাদেরকে বলে দিই, একদিকে ইউএস ডলার, একদিকে একটা বাস্কেট অফ কারেন্সি থাকে, দুটোর ভেতরে যার ভ্যালু বেশি হয় সেটা উপরের দিকে যেতে থাকে। মানে ইউএস ডলার ইন্ডেক্সে যখন ভ্যালু বাড়বে তখন ইউএস ডলারটা বাড়বে, যখন ভ্যালু কমবে ইউএস ডলারে তখন ইউএস ডলার ইন্ডেক্সের ভ্যালুটাও কমতে থাকে। এর থেকে বোঝা যায় যে ইউএস ডলার বাকি কারেন্সির থেকে কতটা স্ট্রং। আগে মানে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যখন আমাদের রুপিজের ভ্যালুটা কমে যাচ্ছিল তখন কিন্তু ইউএস ডলার ইন্ডেক্সের ভ্যালুটা বাড়ছিল। এই মুহূর্তে ইউএস ডলার ইন্ডেক্স 103 টাকা রয়েছে, কালকে আমি দেখেছিলাম 102 টাকা রয়েছে। এবার এই যে হালকা একটু রিকভারি এসেছিলো কয়েকদিন, তো এটা 104 টাকা থেকে এটা একটু নিচে এসেছিলো, 101 টাকার দিকে এসেছিলো, আবার কিন্তু এটা রাইজ করা শুরু করেছে। এবার সবথেকে বেশি আমি যেটা দেখেছি ইউএস ডলার ইন্ডেক্স 110 টাকা অবধি যেতে। এই ইউএস ডলার যত বাড়বে ভ্যালুটা, তত ট্রাম্প নিজের কাজে মানে তত বেশি আর কি ও সফল হবে। ও যেটা চাচ্ছে সেটা হচ্ছে ইউএস ডলারের ভ্যালুটাকে বাড়াতে। এবার ইউএস ডলারের ভ্যালু বাড়ালে পরে একটা সুবিধাও থাকে, একটা অসুবিধাও থাকে। অসুবিধাটা কী হয়? যেসব কান্ট্রিগুলো ডেভেলপিং কান্ট্রি, যাদের কারেন্সি অতটা স্ট্রং না, তাদের শেয়ার মার্কেট থেকে লোকে টাকা ওঠাতে শুরু করে দেয়, কারণ ইউএস ডলারে তখন বেশি রিটার্ন হয়, ওই কারেন্সিতে তত বেশি রিটার্ন হয় না। এটা একটা জিনিস, এটা হচ্ছে অসুবিধা। সুবিধা কী হয়?
ইউএস ডলারের যে চাহিদা, যেটা বর্তমানে ব্রিক্স কান্ট্রি একটা বলেছিল যে আমরা নিজস্ব কারেন্সি আনবো, আমরা যেরকম সৌদি আরবের সাথে বলছি কিংবা ইরানের সাথে বলছি রুপিয়া দিয়ে আমরা রুপি দিয়ে আমরা ট্রেড করব, রাশিয়া বলছে রুবেল আর রুপিয়া দিয়ে করব, এই জিনিসগুলোকে ভেঙে দেওয়ার জন্য ট্রাম্প এইসব জিনিসগুলো করছে, যাতে শুধুমাত্র ইউএসের ডলারই পুরো পৃথিবীতে চলে। তো এটা একটা ইট ইজ এ পার্ট অফ আ বিগার প্ল্যান, ঠিক আছে? তো সেই জন্য ট্রাম্প এই বছর কেন, আগামী 3 বছর 3.5 বছর যতদিন আছেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ট্যারিফের জিনিস নিয়ে আসতে থাকবে। এবার কথা হচ্ছে তাহলে কি মার্কেট পড়তেই থাকবে? মোটেই না। মার্কেটের ক্যারেক্টারিস্টিক কীরকম, তুমি একবার ভয় দেখাও ভয় পাবে, 2বার ভয় দেখাও ভয় পাবে, 3বারেও হয়তো ভয় পেয়ে যাবে, কিন্তু 4th টাইম ও আর ভয় পাবে না। এই যে মার্কেট একটা শক পেল, প্রত্যেকটা দেশই একটা রেসিপ্রোকাল ব্যবস্থা নিয়ে নেবে, প্রত্যেকটা দেশই একটা রিপারকেশন নিয়ে নেবে, ট্রেড ডেফিসিট চেঞ্জ করে দেবে, কমিয়ে দেবে, বাড়িয়ে দেবে, অন্য অল্টারনেটিভ খুঁজবে। এতদিন অবধি ওয়ার্ল্ড ট্রেড যত হচ্ছিল তার বেডরক হিসাবে কে ছিল? সব দুনিয়ার দাদা তো ইউএসএই ছিল। এবার যেহেতু এখানে একটা যুদ্ধ চলছে, অনেক দেশ চায়নার দিকে ঘুরবে। হয়তো আগামী দিনে এরকমও হতে পারে যেসব কান্ট্রিগুলো ইউএসএকে বেশি পরিমাণে জিনিসপত্র সরবরাহ করছিল, তারা যেহেতু হাই ট্যারিফের জন্য করতে পারবে না, তারা অল্টারনেটিভ কান্ট্রির দিকে ঘোরা শুরু করে দেবে, তাদের মধ্যে চায়না একটি হতে পারে। বড় বড় সামরিক ডিলগুলো হয়তো আমেরিকা খোয়াতে পারে, এই জিনিসটাও ফিউচারে হতে পারে এবং আগামী দিনটা খুবই আনপ্রেডিক্টেবল। এই মুহূর্তে মার্কেটের যে অবস্থা রয়েছে এই মুহূর্ত থেকে বলতে পারি আমাদের মার্কেট বাকি মার্কেটের থেকে ভালো। কাল পরশু 2 দিন মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে, কতটা অ্যাবজর্ব করতে পেরেছে সেটা দেখার। একটা ভালো জিনিস খারাপের ভেতরে যে আমাদের মার্কেট একেবারে ধসে যায়নি, ঠিক আছে? যে একদম ধসে যাবে সেটা যায়নি, কারণ ডাইরেক্ট যেদিন অ্যানাউন্স হয়েছিল সেদিন তো কোনো সেরকম রিয়াকশানই ছিল না। এটা একটা রিপল এফেক্ট, শক ওয়েভের অন্যরা কেঁপেছে তাই আমাদেরকেও কাঁপিয়ে দিল। ডাইরেক্ট কোনো এফেক্ট আমি মনে করি না এসছে। গ্লোবাল মার্কেটটা খারাপ, সেজন্য প্যাসিভলি এফেক্টটা এসছে। সেই এফেক্টটা মনে হয় না বেশি দিন স্থায়ী হবে। তবে যারা ফার্মাসিউটিক্যাল এবং এনার্জি সেক্টরের শেয়ারকে ধরে রেখেছো তাদেরকে একটু বলবো সতর্ক হয়ে থাকো, কারণ আগামী দিনে যখন এই দুটো সেক্টর এখন একটু বেঁচে আছে, আগামী দিনে যখন এদের উপরে আবার ট্যারিফ দেবে তখন হয়তো এগুলো আবার শকে যেতে পারে। এই মার্কেটে আর একটা জিনিসের দেখবে চাহিদা বেড়ে যাবে আগামী দিনে, ডেট মিউচুয়াল ফান্ড, ডেট ইনস্ট্রুমেন্ট, বন্ড, ফিক্সড ডিপোজিট আবার লোকে করা শুরু করবে। তো এরকম জিনিস হয়, মানুষ আরও সিকিওর দিকে যাওয়ার চেষ্টা করবে, শেয়ার মার্কেট থেকে অনেকে সরে যাবে, কারণ এই জিনিসগুলো মানে একটা জিনিসকে অন্য জিনিসকে ট্রিগার করে। 2024 অবধি মার্কেট খুব ভালো চলেছিল, একটা বড় ফল কাটিয়ে উঠতেই আর একটা বড় ফল চলে এলো। এরকম যখন মার্কেটে হয় রিকভারিও কিন্তু শার্প হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু মার্কেট 2020 মতন আর নেই, মার্কেট এখন তার থেকে অনেক বেশি ভলাটাইল। সেই কথাগুলো মাথায় রেখে এই মুহূর্তে কেউ যদি ভাবো আমি ফ্রেশ ইনভেস্টমেন্ট করব, 2বার ভেবে নিও। আমি তো সাজেস্ট করব লার্জ বড় বড় কোম্পানি যেগুলো ডোমেস্টিকে বেশি কাজ করে সেগুলোর দিকেই মনোনিবেশ করে ইনভেস্ট করো, কারণ আগামী দিনে স্মল ক্যাপের অবস্থা খুব খারাপ হতে যাচ্ছে এবং হয়তো আরও খারাপ হবে। আজকে এতটুকুই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, গুড বাই।